ঈশানা গালে হাত রেখে কেঁদেই চলেছে। গাল ফুলে আছে তার। শারহানের 5টা আঙ্গুলের ছাপ স্পষ্ট কালো হয়ে ভেসে আছে তার গালের ওপর। ফুপি, তুমি এখনো চুপ থাকবে? আজ তোমার সামনেই শারহান ওই আরোহীর জন্য আমার উপরে হাত তুললো, আর তুমি কিছুই করতে পারলে না। আজ প্রথমবার আমার ছেলে আমার সাথে এত বাজে ব্যবহার করেছে, শুধু ওই মেয়েটার জন্য। ওকে আমি এমনিতেও ছাড়বো না। বন্ধ করো এইসব মালিশা, অনেক হয়েছে। তোমার এই ফালতু জেদের কারণে হারিয়ে দিলে না তুমি আমার ছেলেকে। শারহানকে ফিরিয়ে আনা এখন মোটেও সোজা হবে না মালিশা। মালিশা কখনো হার মানে না আশরাফ। আমার ছেলেকে আমার কাছে ফিরে আসতেই হবে, আর ওই বাজে মেয়েটাকেও ওর জীবন থেকে সরতেই হবে। ঘুম থেকে উঠে আমি নিজেকে ওনার বুকে আবিষ্কার করলাম। মুখে এক রাশ হাসি ফুটে উঠল আমার। আমি কোনো রূপ নিজেকে ছাড়ালাম খুব খেয়াল করে, যাতে করে ওনার ঘুম না ভাঙে। অতঃপর ওনার কপালে ভালোবাসার একটা পরশ দিয়ে উঠে গেলাম। নাস্তা বানালাম ওনার জন্য। এদিকে হঠাৎ ওনার ডাক শুনতে পেলাম, আরোহী, আরোহী, কোথায় তুমি? আরোহী, এই যে আমি। উনি আমায় খুঁজে নিচে চলে এলেন। কোথায় থাকো তুমি? খুঁজে পাওয়া যায় না কেন তোমায়? কোথায় যাব, ঘরেই তো আছি। এই তো নাস্তা বানাচ্ছিলাম আপনার জন্য। তোমাকে বলেছি নাস্তা বানাতে? তোমার রেস্ট দরকার, তুমি জানো না? কাজের লোক আছে তো এখানে। হয়েছে, এত ভালোবেসে নাস্তা বানাইনি আপনার ধমক খাওয়ার জন্য, ঠিক আছে? এসেই নাস্তা করে নিন আগে। উনি আর কিছু না বলে আমাকে টেনে একটা চেয়ারে বসালেন। অতঃপর নিজেও আমার পাশের চেয়ারে বসলেন। তারপর আমাকে নাস্তা করিয়ে নিজেও করে নিলেন। এবার বলেন, রেডি হতে। কোথাও নাকি বেরোবেন আমায় নিয়ে। আরোহী রেডি হতে গেল। এদিকে শারহান ভাবতে লাগলো নেহালের কথা। সেদিন যখন নেহালের সাথে আরোহীকে দেখেছিল, সেদিন শারহান নেহালকে অনেক মারে, যাতে করে নেহাল জ্ঞান হারায়। সাথে পায়েও অনেক আঘাত পেয়েছিল। ডাক্তার বলেছিল নেহাল বেশ কয়েকদিন হাঁটতে পারবে না, তাছাড়া তার জ্ঞান ফিরতেও সময় লাগবে। এরপর নেহালের আর খোঁজ খবর নেয়নি শারহান। তবে ওই চোখে দেখা সত্যগুলোর বিষয়ে সন্দেহ ঢুকেছে শারহানের মনে, যার বিষয়ে শারহান শুধু নেহালের কাছ থেকেই সবকিছু জানতে পারবে। তাই নেহালের খোঁজ নিলে জানা যায় নেহাল সেই হসপিটাল থেকে পালিয়ে যায় জ্ঞান ফেরার একদিন পরেই। লোক লাগিয়েও নেহালের কোনো খোঁজ পাচ্ছে না শারহান। বিষয়টা বড়ই জ্বালাতন করছে শারহানকে। যদি আরোহীর নেহালের সাথে কোনো প্রকার সম্পর্ক থেকেই থাকতো, তবে নেহাল কেন আরোহীকে ছেড়ে গায়েব হলো? আর আরোহী বা কেন ওর এই দুরবস্থা মেনে নিল? আমি রেডি হয়ে নিলাম। উনি একটা শাড়ি দিলেন পরার জন্য, সেটাই পরলাম। উনি বলতেন শাড়িতে নাকি আমাকে আলাদাই সুন্দর দেখায়। ওনার তখন চোখ সরাতে মন চায় না আমার উপর থেকে। সাথে চোখে একটু কাজল টেনে দিলাম। আর কোনো জবাব থাকে না। ওনার আমার এমন সাজ খুব পছন্দ, তাই শাড়িটা পরে চোখে কাজল দিয়ে চুলগুলো ছেড়ে দিলাম। আমার খোলা চুল ওনার বরাবরই পছন্দ, আর আমার সব সাজগোজ সব কিছু তো শুধু ওনার জন্যই। আমি রেডি হয়ে ওনার সামনে আসতেই লক্ষ্য করলাম উনি বিমোহিত ভঙ্গিতে আমার দিকেই তাকিয়ে আছেন। আমার চোখে চোখ পড়তেই চোরের মতো চোখটা সরিয়ে নিলেন। ওনার এমন আচরণে আমি মুচকি হাসলাম। ভালোবাসবেন কিন্তু দেখাবেন না। উনি আমাকে নিয়ে এলেন খুব সুন্দর একটা বাড়ির সামনে। গাড়ি থেকে নামলাম আমি। তখনই চারপাশ থেকে অনেকগুলো বাচ্চা আসলো আমার কাছে। সবার হাতেই হরেক রকম বেলুন আর ফুল, সাথে চকলেটও। আমার বাচ্চা খুবই পছন্দ। ওরা সবাই আমার পাশে এলো। আমি হাঁটু গেড়ে বসলাম ওদের মধ্যে। সবাই একসাথে বলে উঠল, শুভ জন্মদিন এবং শুভ বিবাহ বার্ষিকী কিউট আপু। বাচ্চাগুলোর কথা শুনে আমি তো অবাক হয়ে ওনার দিকে তাকালাম, কিন্তু উনি এমন ভাবে তাকাচ্ছেন যেন এসবের কিছুই উনি জানেন না। আসলেই আজব একটা লোক, অভিমানটাও ভালো করে করতে পারেন না। আসলেই আমার জন্য ওনার ভালোবাসা ওনার সব কিছুর ঊর্ধ্বে। আমি তো একদম ভুলেই গিয়েছিলাম, কিন্তু ওনার ঠিকই মনে আছে আজকের দিনটা। গত বছর আমার জন্মদিনেরই সারপ্রাইজ হিসাবে উনি আমাকে বিয়ের কথাটা জানান, আর সেই দিনই আমায় বিয়ে করেন। আজ একটা বছর পূর্ণ হয়ে গেল আমাদের এই পবিত্র সম্পর্কের। আমার ভাবনার মধ্যেই বাচ্চাগুলো আমাকে টেনে ওনার গাড়ির পেছনে নিয়ে গেল। অতঃপর গাড়ির ডিক্কি খুলতে বলল।
আমি ওটা খুলতেই ওখান থেকে অনেকগুলো বেলুন বেরিয়ে এলো, সাথে খুব সুন্দর একটা কেক। ওপরে লেখা হ্যাপি বার্থডে অ্যান্ড ম্যারেজ অ্যানিভার্সারি মিসেস খান। খুশিতে আমার চোখে জল চলে এলো। তখনই পাশ থেকে উনি প্রায় ধমকের স্বরে বলেন, কেক দেখে কাটতে হয় না, ওটা কাটতে হয়, এটা জানো না তুমি? ওনার কথায় আমি কান্না ছেড়ে হেসে পড়লাম। অতঃপর ওনার হাত টেনে এনে ধরলাম। কি করছো? হাতটা টানছো কেন? আমার সাথে কেক কাটবেন তাই। উনি গোমরা মুখে কেকটা কেটে নিলেন আমার সাথে। সব বাচ্চারা হাততালি দিয়ে আমাদের উৎসাহ করলো। অতঃপর আমি এক পিস কেক ওনার মুখে তুলে দিলাম। উনি গোমরা মুখটা আরো পরিচালিত করলেন না, এভাবেই কেকটা খেয়ে নিলেন। আমি বললাম, আমাকেও খাওয়ান। তারপর উনি এক পিস কেক আমার মুখে দিলেন, দিয়েই স্থান ত্যাগ করলেন। আমি জানি উনি এখানে আর কেন থাকলেন না, কারণ উনি জানেন উনি দুর্বল একমাত্র আমার কাছেই। আমার সামনে থাকলে ভালোবাসা না দেখিয়ে তিনি পারবেন না, তাই পালিয়ে বেড়াচ্ছেন আমার কাছ থেকে। আমি বাচ্চাগুলোকে কেক কেটে খাওয়ালাম। অল্পক্ষণে একটা বাস চলে আসলো। বাচ্চাগুলো আমার কাছ থেকে বিদায় নিয়ে বাসে উঠে গেল। বাচ্চাগুলোর একটা অনাথ আশ্রমের বাচ্চা ছিল। আমি এগিয়ে আসলাম ওনার কাছে, তাকালাম বাড়িটার দিকে। অনেক সুন্দর বাড়িটা, ওপরে বড় করে লেখা আরোহান ভিলা। মনে পড়লো আমার 1 বছর আগের বলা ওনার কথাগুলো। বাসর রাতে উনি আমাকে বলেছিলেন, জানি আরু, এটা আমার সব সময়কার থাকার জায়গা না। ফার্ম হাউসটা আমি বানিয়েছি শুধু কিছু অবসর সময় একাকিত্বে কাটাবো বলে। তাই হয়তো তোমার খারাপ লাগছে আমাদের জীবনে এমন একটা সুন্দর সূচনা আমি আমাদের স্থায়ী কোনো বাসস্থান থেকে করতে পারছি না। কিন্তু তোমাকে আমি ওয়াদা করলাম, আমাদের প্রথম বিবাহ বার্ষিকীতে আমি তোমাকে আমাদের নিজেদের বাড়িতে নিয়ে যাব, আমাদের স্বপ্নের মহল, যার নির্মাণ খরচ একা আমি বহন করব, যেটা আমাদের বাড়ি, যার না হবে আমাদের নামে, আরোহী আর সারহান, আরোহান ভিলা। উনি ওনার কথা রেখেছেন। উনি আমাদের নিজস্ব আলাদা একটা ভুবন তৈরি করে নিয়েছেন, যেখানে থাকবো আমরা আর আমাদের ভালোবাসা। বাড়িতে ঢুকলাম, চারিদিকে অজস্র ফুলের গাছ লাগানো। সব ফুলই আমার পছন্দের, তাছাড়া বাড়ির সমস্ত ডিজাইনও আমার পছন্দের সাথেই মিলে গেছে একেবারে। ঘরে প্রবেশ করার সময় প্রবেশদ্বারে একটা ফিতা বাঁধা পেলাম। উনি আমার এক হাতে কাঁচি ধরিয়ে দিলেন। আমি ফিতাটা কাটতেই কতগুলো ফুল এসে আমার উপরে পড়ল। প্রবেশের আগেই উনি আমার হাতটা ধরে বললেন, আগে ডান পা এগো। আমি ওনার কথায় ডান পা এগোলাম, সাথে উনিও এগোলেন। নিচে কিছু একটা বেছানো ছিল, যাতে দুজনেরই প্রথম কদমের ছাপ পড়ে গেল। ভেতরে ঢুকে উনি স্বাভাবিকভাবে আমার হাতটা ছেড়ে এগিয়ে গেলেন। আমি পেছনে দাঁড়িয়ে মুচকি হাসলাম। উনি সত্যি অদ্ভুত। ভালোবাসা দেখাবেন না, অথচ ভালোবাসায় কোনো কমতিও রাখবেন না সব সময়ের মতো। আমি এগিয়ে গেলাম ওনার কাছে, তারপর পেছন থেকে জড়িয়ে ধরলাম ওনাকে। বলতে লাগলাম, আই লাভ ইউ খান সাহেব, শুভ বিবাহ বার্ষিকী আপনাকেও। অতঃপর আমি ওনাকে পেছন থেকে ছেড়ে ওনার সামনের দিকে গেলাম। উনি ভাবলেশহীন হয়ে তাকিয়ে আছেন আমার দিকে। আমি ওনাকে অবাক করে দিয়ে এই প্রথম নিজে থেকে এগিয়ে গিয়ে পা দয় উঁচু করে ওনার গালে আলতো করে একটা কিচ করে বসলাম। তা করার পর খেয়ালে এলো কি করেছি আমি, তাই অতি লজ্জায় চোখ নিচু করে দাঁড়িয়ে রইলাম। অল্পক্ষণে নিজের শরীরে ওনার ছোঁয়া পেলাম। উনি আমার কোমরের পেছনের দিকটাই ধরে নিলেন এক হাতে, অপর হাতে আমার এক হাত ধরে আলতো করে কাছে টেনে আমাকে নিজের সম্মুখে নিয়ে আসলেন। কতদিন পর আবার ওনার সেই স্পর্শ পেলাম। ওনার ছোঁয়া যে আমায় পাগল করে তোলে। জ্ঞান হারিয়ে ফেলি আমি। আজকেও তাই হলো। ওনার চোখে আমার ঠোঁটের ওপর অটল। বুঝতে পারলাম উনি কি ঘটাতে চাইছেন। আমিও যে তাই চাই, তাই চোখটা বন্ধ করে নিলাম। সারহান আর পারছিল না নিজেকে আরোহীর কাছ থেকে দূরে রাখতে। আরোহীর ভালোবাসার ছোট্ট একটা পরশ যে সারহানকে সব ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাই সব ভুলে আরোহীকে আবারও ভালোবাসার ছোঁয়ায় ভরিয়ে দিতে চাইছিল সারহান। আরোহীর ঠোঁটের পানে এগিয়ে আসতে নিয়েছে সারহান, অধরে অধর ছুঁয়ে যাবে ঠিক তখনই সারহানের ফোনটা বেজে উঠল।
বেরিয়ে এলো সারহান। সে প্রেমের ঘোর থেকে ছেড়ে দিল আরোহীকে, সরে এলো তার পাশ থেকে অল্প দূরে। ওনার এমন কাণ্ডে আমি আশাহত হলাম। এতটা কাছে এসেও উনি আবারও আমায় দূরে করে দিলেন। ওই তিক্তটার টান কি কখনো আর যাবে না আমাদের মধ্য থেকে? সারহান ফোনটা ওঠালো, অতঃপর ওপাশ থেকে কিছু কথা কানে এলো সারহান। তারপর বলল, আমি এক্ষুনি আসছি। ঠিক তখন দুজন লোক দরজা দিয়ে প্রবেশ করলো। সারহান আরোহীকে উদ্দেশ্য করে বলল, ওরা দুজন কাজের লোক, তুমি কোনো কাজ করবে না, যা চাই শুধু ওদের বলবে। আমার কাজ আছে, আমি আসছি। কথাটা বলেই উনি চলে গেলেন কোথাও। সারহান হুটহাট এলো একটা হাসপাতালে। সারহানকে দেখে তার দুজন লোক তার দিকেই ছুটে আসলো। নেহাল কোথায়? একজন বলল, স্যার, আমরা নেহালকে পেয়েছি, তবে ওকে যখন বললাম আমাদের সাথে আসতে, আপনি ওর সাথে কথা বলতে চান, তখন সে পালাতে শুরু করলো। পালাতে গিয়ে ওর একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ডাক্তার একটু আগেই জানালেন যে সে কোমায় চলে গেছে। কবে জ্ঞান আসবে তা বলা যাবে না। নেহাল অচেতন হয়ে পড়ে আছে হাসপাতালের বেডে। ওকে দেখে সারহানের মনে পড়ে গেল আরোহীর ওকে জড়িয়ে ধরা, নেহালের পাজা কোলে করে নিজের ঘরে আরোহীকে নিয়ে ঢোকা। গা জ্বলে উঠল আবারও সারহানের। আবারও তেড়ে গেল নেহালকে মারতে, তবে সাথের লোক দুটো ওকে আটকে নিল। একজন বলল, স্যার, কি করছেন আপনি? নেহালের অবস্থা এমনিতেই দুরূহ, একে মেরে কি হবে স্যার, সামলান নিজেকে। ও আমার স্ত্রীকে ছোঁয়ার সাহস দেখিয়েছে, ও বেঁচে গেলেও মেরে ফেলবো আমি। কথাটা বলে অতিরিক্ত রাগে সেখান থেকে বেরিয়ে আসলো সারহান। বাড়িটা খুব সুন্দর করে সাজানো গোছানো, আমার পছন্দের রং করা। সাদার সাথে নেভি ব্লু রংটা শোভা পাচ্ছে সারা বাড়িতে। সব সাজগোজ আমার পছন্দ মতো। উনি ভালোই জানেন আমার পছন্দ। বিয়ের পর ওনার ফার্ম হাউস নিজের মতো করে যে সাজিয়েছিলাম, যাবার আগে উনি আমাকে আমাদের থাকার রুমটা দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। আমি সেই দিকেই গেলাম। রুমটা দেখে মন জুড়িয়ে গেল আমার। খুব সুন্দর করে সাজানো গোছানো, প্রয়োজনের সব জিনিস রাখা, অথচ সাথে করে কিছুই আনিনি। বুঝলাম উনি সবকিছু নতুন করে কিনেছেন। আমি এগিয়ে গেলাম কাবার্ডের দিকে। সেখানে আমার পরার মতো সব ধরনের কাপড় রাখা, সবগুলোই নতুন, শাড়ি থেকে নিয়ে থ্রি পিস পর্যন্ত। এছাড়া বোরখাও আছে। আমি হাসলাম ওনার এমন কাণ্ডে। লোকটা পারেও বটে, সবকিছু আছে এখানে যা আমার লাগবে। আমি একটা শাড়ি নিলাম নীল রঙের। নীল রংটা ওনার খুব পছন্দের। আমি শাওয়ার নিয়ে শাড়িটা পরে নিলাম। চুলগুলো ছাড়াই থাকলো, আঁচড়ে নিলাম সুন্দর করে। চোখে আবার কাজল টানলাম, হালকা লিপস্টিক দিলাম ঠোঁটে। অতঃপর নিজেকে আয়নায় দেখলাম। মন্দ লাগছে না আমায়। উনি অন্যান্য সময়ের মতো আজকেও চোখ সরাতে পারবেন না আমার উপর থেকে। আমার খুব ভালো করেই মনে আছে যেদিন উনি প্রথম আমায় মনের কথাটা জানান। সেদিনে উনি নীল রঙের একটা শাড়ি আমায় গিফট করেছিলেন। নীল শাড়ি পরে আজকের মতোই সেজে ওনার সামনে গিয়েছিলাম সেই দিন। উনি মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন আমার দিকে, আর আমি তো লজ্জায় ওনার দিকে তাকাতেই পারছিলাম না। সাজসজ্জা শেষে নেমে আসলাম ওনার জন্য রান্না করব বলে। কাজের লোকেরা কাজ করছে, আমাকে মানা করলো কাজ না করতে। ওনাদের স্যার নাকি বলে গেছেন কাজ করতে না দিতে আমায়। আমি ওদের কথা শুনলাম না, রান্না করতে লাগলাম। ওরা আমাকে যথেষ্ট সাহায্য করছে। ওনার পছন্দের খাবার রান্না করলাম আমি। অতঃপর টেবিল সাজাতে শুরু করলাম। রাত হয়ে গেছে অনেক, চলে আসবেন হয়তো এখন উনি। অপেক্ষা ধরে আর বাইরে টেবিল সাজিয়ে বসে অপেক্ষা করছি, তখনই কলিং বেলটা বাজলো। আমি এগিয়ে গেলাম দরজা খুলতে। মুখে এক বিশ্বজয়ের হাসি নিয়ে দরজা খুলে দিলাম আমি। আমার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষটি দাঁড়িয়ে আছে আমার ঠিক সামনে, আমার দিকে অপলকে তাকিয়ে আছে দেখতে পেলাম। আমি আজও অনেক লজ্জা পেলাম ওনার এমন চাহনিতে। অতঃপর লজ্জা মাখা কণ্ঠেই বললাম, হয়েছে, আর ওভাবে তাকাতে হবে না। আগে ঘরে আসেন, আপনার জন্য আপনার পছন্দের খাবার রান্না করেছি। আরোহীকে নীল শাড়িতে এভাবে দেখে আরো প্রেম ঘরে চলে গিয়েছিল সারহান। ওর কথায় হুঁশ ফিরল তার, তবে মস্তিষ্কে চলে আসলো আবারও এক তিক্ত স্মৃতি। সেদিনও যে আরোহী একটা নীল শাড়ি পরেছিল, যেদিন আরোহী নেহালকে জড়িয়ে ধরেছিল। তার
কোলে হয়ে তার ঘরে প্রবেশ করেছিল। তার পরের দিন নিজ হাতে নিহালের হাতে টাকা ভর্তি ব্যাগ তুলে দিয়েছিল। কথাগুলো মস্তিষ্কে নাড়া দিয়ে উঠতেই সারহান মুখ ফিরিয়ে নিল আরোহীর ওপর থেকে, সোজা ঘরে ঢুকে গেল। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমি খাবো না। খাবেন না কেন? আমি আপনার জন্য আপনার পছন্দের খাবার রান্না করেছি তো। কে বলেছে তোমাকে রান্না করতে? আমি বলেছি? আগলা আহ্লাদ না দেখালেও পারো। উনি গর্জে উঠে কথাগুলো বলে রুমের দিকে গেলেন। উনি এমন কেন করলেন? আমি তো তেমন কিছু করলাম না যাতে ওনার খারাপ লাগে। হয়তো কোথাও কারোর সাথে কোনো সমস্যা হয়েছে, তাই মাথা গরম। আমি গিয়ে দেখি ওনার কি হয়েছে। এই ভাবনায় গেলাম রুমের দিকে। গিয়ে দেখলাম উনি শার্টের ওপরের দুটি বোতাম খুলে বিছানায় চিত হয়ে পড়ে রয়েছেন। আমি মুখে হাসি টানিয়ে গেলাম ওনার কাছে। ওনার মাথায় হাত বুলিয়ে বললাম, কি হয়েছে? কারোর সাথে ঝগড়া হয়েছে আপনার? সারহান কিছুই বলছে না। নিহালকে দেখার পর থেকে সেই তিক্ত স্মৃতিগুলো আবারও সারহানকে বিরক্ত করতে শুরু করেছে। আরোহীর স্পর্শ আরো স্পষ্ট করে তুলেছে সেই তিক্ত স্মৃতিগুলোকে। কি হয়েছে? কিছু বলছেন না যে? শরীর খারাপ করেছে? মাথা ব্যথা করছে? টিপে দেই? উনি আবারও কিছু বললেন না। কি হয়েছে বলেন না। আমি কি কোনো ভুল করেছি? আমার সাথে কি রেগে আছেন আপনি? এবার উনি চট করে উঠে গিয়ে গর্জে বলতে লাগলেন, শ্যাট আপ আরোহী, আর কত অভিনয় পারবে তুমি? পারো বটে, লজ্জা করে না তোমার? যে হাতে নিহালকে ছুঁয়েছো সেই হাতে এবার আমাকে ছুঁয়ে দিচ্ছ। এসব কি বলছেন আপনি? সেদিন কি হয়েছিল আপনি আমার কাছ থেকে কখনোই শুনতে চাননি। শুধু চোখের দেখাই সত্য হয় না সারহান সাহেব। আমি আপনার ছিলাম, আপনারই আছি, আর আপনারই থাকবো। আপনি আমার পুরো কথাটা অন্তত শুনুন। কিসের কথা শুনবো আমি আরোহী? কি বাকি রয়েছে শোনার মতো? কি করে পারো এত নিখুঁত অভিনয় করতে? কেউ এইভাবে সরলতার পারফেক্ট অভিনয় করতে জানে? আমি জানতাম না। সি, ঘৃণা হয় আমার তোমাকে দেখে। কি করে পারলে আমার সাথে প্রেমের খেলা করতে? আমি কোনো খেলা করিনি সারহান সাহেব। আমি আপনাকে সত্যি ভালোবাসি। খেলা তো বদলোকগুলো আমার সাথে খেলেছে। কিসের বদলোক? কারা খেলবে আমাদের সাথে? আমি জানতাম না তুমি এতটা নিচে নেমে যাবে যে নিজেকে বাঁচাতে এখন দোষ অন্যের ঘাড়ে চাপাতে চাইছো। এতটা অবিশ্বাস করেন আপনি আমায়? বিশ্বাসের কি রেখেছো তুমি? আমার তো এখন সন্দেহ হচ্ছে তোমার গর্ভের ওই অংশটা আদৌ আমার কিনা। বন্ধ করুন সারহান সাহেব, অনেক বলেছেন আপনি, আর না। আমাকে যা বলার বলে নিন, তবে আমার সন্তানকে অবৈধ বলতে যাবেন না। আমাদের ভালোবাসার অংশকে অপমান করতে পারেন না আপনি। এতই যখন অবিশ্বাস ছিল, কেন ফিরিয়ে আনলেন আমাদের? কেন স্ত্রী সন্তান বলে স্বীকৃতি দিলেন আমাদের? আমি তো চাইতে আসিনি এসবের কিছু আপনার কাছে। আপনার কাছে ভিক্ষা চাইতে আর আসিনি। আর নিজের ভালোবাসার নিজের সন্তানকে আপনার নাম দেবার আবদার রাখিনি আমি। তবে কেন নিয়ে এলেন আমাদের আপনার জীবনে? শুধুই কি অবহেলা দিতে? একটাবার ভেবে দেখেছেন আপনি? যদি আমি ওই সব নেহালকে ভালোবেসে টাকার লোভ করে থাকতাম, তবে কেন এখন আমি নেহালের সাথে থাকি না? আপনি তো নেহালের থেকে টাকাগুলো ফিরিয়ে আনেননি, ভিক্ষা হিসাবে ওই টাকা দিয়ে এসেছিলেন। সেই টাকা নিয়ে কি আমাদের সুখী হওয়ার কথা ছিল না? তবে আমি এমন অবস্থায় কেন? কেন আমার দুরবস্থা? কেন আমি কোথাও স্থায়ী হতে পারছি না? যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছি গর্ভের সন্তান নিয়ে। কেন আমাকে বিপদের পর বিপদের সম্মুখীন হতে হচ্ছে? আমি যখন সব নিজের সুখের জন্যই করেছি, তবে কেন আমি কাঙ্গাল হয়ে আসি? কেন সুখী না আমি? একবার ভেবে দেখেছেন? আমি যদি টাকার লোভীই থাকতাম, তবে কেন নেহালের পেছনে যেতাম? আপনি তো কখনো আমার ক্ষেত্রে কোনো কিছুর কমতি রাখেননি। সোনার থালায় বসিয়ে রেখেছিলেন আমায়। তবে কেন আমি আপনাকে ছেড়ে দিলাম? কখনো এটা ভেবে দেখেছেন, যদি আমি নেহালের সাথে হাত মিলিয়ে আপনাকে ঠকাতে আসতাম, তবে কেন বিলিয়ে দিতাম নিজেকে আপনার কাছে? বিয়ে ছাড়া, কোনো শারীরিক সম্পর্ক ছাড়াও তো আমি মোটা অঙ্কের টাকা হাতাতে পারতাম আপনার কাছ থেকে। ভেবে দেখেছেন একবারও কথাটা? না সারাহান সাহেব, কখনো ভাবেননি। কারণ আপনার চোখে তো অবিশ্বাসের ঢাকনা পড়ে আছে, যার ওপর দিয়ে আপনি আর কিছুই দেখতে পারছেন না।
অবশেষে সেই অবিশ্বাসের বেড়া জালে আমার নিষ্পাপ সন্তানকেও আটকে নিলেন আপনি। আজ নিজেকে সত্যি অনেক অসহায় মনে হচ্ছে আমার। কিছুই করতে পারিনি কখনো আমি নিজের জন্য। ভুল হয়েছিল এই পৃথিবীতে মেয়ে হয়ে আসা, দ্বিতীয়ত হচ্ছে অনাথ আর জন্ম পরিচয়হীন হয়ে আসা, আর তার সাথে ভীতু বোকা সরল হয়ে থাকাটা আমার পাপ হয়েছিল। শেষ হয়ে গেল আমার জীবনটা। না তো পারলাম নিজের জীবনের নিয়ন্ত্রণ করতে, আর না তো এবার জীবনটাকে ত্যাগ করতে পারছি। হয়তো সেই কবেই আত্মহত্যা করতাম। আপনার অপেক্ষায় ছিলাম শিশির সাহেবের সাথে বিয়ে হবার পরও, কিন্তু আপনি আসছিলেন না দেখে আশা হারিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম নিজেকে শেষ করে দিব। তখনই খবর পেলাম আপনার অংশ আমার গর্ভে। মা হয়ে বাচ্চার প্রাণ নেওয়ার ক্ষমতা আমার হয়ে ওঠেনি, আর তাই বেঁচে আছি। কিন্তু আর যে পারছি না এভাবে বেঁচে থাকতে। আল্লাহর কাছে আজকে শুধু একটাই চাওয়া আমার, উনি যাতে নিয়ে নেন আমাদের, শেষ করে দেন আমাদের প্রাণ। যে অবহেলায় নিজের দিন অতিবাহিত করছি, আমি চাই না আমার সন্তান সেই অবহেলা পাক। এর থেকে তো মৃত্যুই ভালো। পৃথিবীর তিক্ততা থেকে মুক্তি পাবো আমরা। আল্লাহ যেন আমাদের মৃত্যু দেন আর আপনাকে মুক্ত করে দেন আমাদের দায়ভার থেকে। আল্লাহ নিয়ে নিন আমাদের প্রাণ, নিয়ে নিন আল্লাহ। আর পারছি না এই সব সহ্য করতে। অনেক নারী তো গর্ভ অবস্থায় মৃত্যু হয়, আমারও না হলে তাই হলো। নিয়ে নিন আল্লাহ আমার প্রাণ। কথাগুলো বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলাম। শারহান আর সহ্য করতে পারল না। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। অনেক রাগ হচ্ছে তার, তবে কিসের রাগ আর কার ওপর তা সে নিজেও জানে না। ভেতরে চলতে থাকা অস্থিরতা অশান্তির কোনো আলাদা নাম দিয়ে উঠতে পারছে না শারহান। হনহনিয়ে সেখান থেকে চলে আসে একটা পাবে। শারহান আর সহ্য করতে পারল না। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। অনেক রাগ হচ্ছে তার, তবে কিসের রাগ আর কার ওপর তা সে নিজেও জানে না। ভেতরে চলতে থাকা অস্থিরতা অশান্তির কোনো আলাদা নাম দিয়ে উঠতে পারছে না শারহান। হনহনিয়ে সেখান থেকে চলে আসে একটা পাবে। এসে ড্রিঙ্ক করতে শুরু করে একের পর এক। মনে শুধু ঘুরপাক খাচ্ছে আরোহীর বলা কথাগুলো। ভয় হচ্ছে মনে, আরোহীর যদি কিছু হয়ে যায়, আল্লাহ যদি ওর ডাক কবুল করে নেন। শারহান কি পারবে আরোহীর মৃত্যু মেনে নিতে? না, এটা সে কখনো পারবে না। আরোহী তো তার প্রাণ, প্রাণবিহীন কেউ বাঁচবে কেমনে? অনেকক্ষণ যাবৎ সেখানে লুটিয়ে পড়ে কাঁদলাম আমি। অতঃপর চোখের জল মুছে উঠে দাঁড়ালাম। না, আর না। যেখানে আমার সন্তানের সম্মান নেই সেখানে আর যাই হোক থাকা যায় না। নিজের সম্মানের কখনোই কোনো পরোয়া করিনি আমি। ভালোবাসার কাছে সবকিছু যে বিসর্জন দিয়েছিলাম, তবে সন্তানের সম্মান আর বিসর্জন দিব না। আজকে শারহান সাহেব আমার সন্তানের গায়ে যে কলঙ্ক মাখলেন, তার আর যাই হোক, উনি আমার সন্তানের বাবা হওয়ার অধিকার হারিয়ে গিয়েছেন। আজ এই প্রথম কারোর উপরে জোর গলায় কথা বলার সাহস এলো আমার মধ্যে, শুধুই আমার সন্তানের টানে। অনেক আগেই যদি এই আওয়াজ তুলতে পারতাম, তবে হয়তো আজ আমার এই হাল হতো না। না, আর থাকবো না ওনার অবিশ্বাসের নিচে চাপা পড়ে। চলে যাব আমি আমার সন্তানকে নিয়ে দূরে কোথাও, ওনার থেকে অনেক দূরে। সেই ভাবনায় পা বাড়ালেই হঠাৎ অনেক বমি পেল আমার। বশমে ছুটে গেলাম আমি। বমি করে কুলি করে নিলাম, মুখে পানির ঝাপটা দিলাম। অতঃপর হাঁটতে নিলাম। মাথা ঘুরতেই লাগলো আমার। পাশের কিছু ধরতে গেলেই হাত লেগে শাওয়ারটা চালু হয়ে গেল। ভিজে গেলাম আমি পুরো। কোনো রূপে শাওয়ারটা বন্ধ করলাম, আবার মাথাটা ঘোরা বন্ধ হচ্ছে না। কোনো রকমে সেখানে বসে পড়লাম আমি। উঠতে পারছি না আর, না তো কাউকে ডাকতে পারছি। মুখ দিয়ে কোনো শব্দ বের করার শক্তি জুটিয়ে উঠতে পারছি না। আস্তে আস্তে আমার শরীর নিস্তেজ হয়ে যেতে লাগলো। চোখ ঝাপসা হয়ে আসলো আমার। ঢলে পড়লাম আমি ফ্লোরে। তারপর যেন পুরো পৃথিবী অন্ধকারে ঢেকে গেল। আশেপাশের লোকগুলো বলা বলি করছে, ইস রে, মেয়েটা গর্ভবতী অবস্থায় মারা গেছে, সন্তানটাও মারা গেল। কথাগুলো শুনে শারহানের ভেতরটা বারবার মোচড় দিয়ে উঠছে। সামনে পড়ে আছে সাদা কাপড়ে ঢাকা কারোর দেহ। ভয় বিরাজ করছে শারহানের মনে। এ যেন তার আরও না হয়। ধিমি পায়ে এগিয়ে সেই দিকে যায় শারহান। কাপা হাতে কাপড়টা তুলতেই দেখলো
তার প্রিয়তমা স্ত্রী হয়ে পড়ে আছে সেখানে। বুক ছেঁড়া আর্তনাদে চিৎকার করে উঠল শারহান আরু বলে। ঘুম ভেঙে গেল শারহানের। ঘেমে একাকার হয়ে আছে সে। বাজে স্বপ্ন দেখেছে। আশেপাশে তাকিয়ে বুঝতে পারল সে পাবেই আছে। রাতে অতিরিক্ত মদ্যপান করে সেখানেই ঘুমিয়ে গিয়েছিল। মনে পড়ল তার রাতের কথা, তার আরোহীকে বলা সেই কথাগুলো, আর আরোহীর ওকে বলা কথাগুলো। এসব আমি কি বলে দিলাম আমার আরুকে? রাগের মাথায় আমি সব লিমিট ক্রস করেছি। অবশেষে তা আমার আরুর ক্ষেত্রেই করলাম। কেন? ওর সামনে গেলে তো আমার রাগ মুহূর্তে পানি হয়ে যায়। তবে কালকে কেন এমনটা হলো? কিভাবে বললাম আমি ওই সন্তান আমার নয়? আমার আরো কখনো এতটা নিচে হতে পারে না। ওর গর্ভের সন্তান যে আমারই অংশ। না, যদি আরও নিজের সাথে কিছু করে নেয়, যদি আমার আরও সত্যি আমার কাছ থেকে অনেক দূরে চলে যায়, না, আমার আরও আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি ওকে কোথাও যেতে দিব না। কথাগুলো বিড়বিড় করে বলে ছুটতে লাগলো শারহান বাড়ির উদ্দেশ্যে। আরু আরু বলে ডাকতে ডাকতে ঘরে ঢুকলো। কাজের লোক দুজন এগিয়ে এলো। শারহান লক্ষ্য করলো রাতের সাজানো খাবারগুলো যেরকম সাজানো ছিল সেই রকমই রয়েছে। শারহান কাজের লোক হানিফকে জিজ্ঞাসা করলো, হানিফ, আরোহী কোথায়? ও রাতে খায়নি? না স্যার, উনি কাল দুপুর থেকেই কিছু খাননি। বলেছিলেন আপনি আসলে তারপর খাবেন, কিন্তু তারপর তো আর আপনারা দুজনই খেলেন না। আপনি যাওয়ার পর তো উনি রুম থেকে বের হননি। আমরা রুমে গিয়েও ওনাকে খুঁজে পাইনি, আর সারা বাড়ি খুঁজেছি, ওনাকে পাইনি। এই কথাটা যেন শারহানের পায়ের নিচের জমি কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। শারহান ছুটল রুমের দিকে আরু বলে। তবে রুমে গিয়ে আরোহীকে পেল না শারহান। রুমের বারান্দায়ও নেই। ছুটে গেল ওয়াশরুমে, অতঃপর হতভম্ব শারহান। আরোহী মেঝেতে পড়ে আছে। ছুটে গিয়ে আরোহীকে তুলে নিজের কোলে আনলো শারহান। ওর শরীরে হাত দিতেই ভয়ের হার বেড়ে যায় শারহানের। পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আছে আরোহীর। নিঃশ্বাস অনেক ধীমই চলছে। শারহানের মনে পড়ল আরোহীর বলা কথাটা, অনেক নিরীহ নারী তো গর্ভ অবস্থায় মৃত্যু হয়, আমারও না হলে তাই হলো। নিয়ে নিন আল্লাহ আমার প্রাণ। এর মাঝে কি ওর আরও ওকে ছেড়ে চলে যাবে? শারহান জাপটে ধরল আরোহীকে বুকের সাথে। হাউমাউ করে কেঁদে উঠল, আমায় ক্ষমা করে দাও আরু, আমি আর কখনো তোমাকে ভুল বুঝবো না। আমাকে ছেড়ে যেও না তুমি, আমি বাঁচবো না তুমি ছাড়া। আমাকে শুধু একটা সুযোগ দাও। না না আরু, আমি তোমাকে কিচ্ছু হতে দিব না। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। অতঃপর শারহান আরোহীকে কোলে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে ছুটতে লাগলো। গত 2 ঘন্টা ধরে ডাক্তার আরোহীকে দেখছেন। ব্যাকুল হয়ে আছে শারহানের মন। আরোহীর দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে ডাক্তারেরা, তার চেক আপ করছেন। ডাক্তারেরা আরোহীর সাথে কেবিনে শারহানকে অ্যালাউ করছিল না। শারহান জোরপূর্বক ঢুকেছে। তার আরোহীকে একা ছাড়বে না সে। শারহানের মনের ভয় সময়ের সাথে বেড়েই চলেছে। ওর আরোহী যদি ওকে ছেড়ে চলে যায়। চোখে তার জল টলমল করছে। এবার হয়রান হয়ে জিজ্ঞাসা করলো শারহান ডাক্তারদের, এত সময় ধরে কি করছেন আপনারা? আমার আরো ঠিক হবে তো? ওর কিছু হবে না তো? বলেন না। একজন ডাক্তার উত্তর দিলেন, দেখুন মিস্টার শারহান খান, আপনাকে আমি আগেই বলেছিলাম ওনার এই সময়টাতে খুব বেশি খেয়াল রাখতে হবে। তাছাড়া উনি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলেন। ওনাকে হাসি খুশি রাখতে বলেছিলাম আপনাকে, কিন্তু আপনি কি করে গেলেন? ওনার মানসিক অবস্থা আগের থেকেও অনেক খারাপ। তাছাড়া উনি ভেজা অবস্থায় অনেকক্ষণ ছিলেন। ওনার প্রেশার অত্যন্ত লো, খুব বেশি দুর্বল উনি। ওনার জ্ঞান ফেরাতে আমরা পারছি না। তাছাড়া উনি প্রেগনেন্ট। আপনাদের ভাগ্য ভালো যে বাচ্চাটা এখনো জীবিত আছে। ওনার সন্তান এখন জীবিত না থাকলেও তার কোনো গ্যারান্টি আমরা দিতে পারছি না। 24 ঘন্টার ভেতর জ্ঞান না ফিরলে উনি কোমায় চলে যাবেন, নয়তো উনি মারাও যেতে পারেন। আর উভয় অবস্থায় ওনার সন্তানকে বাঁচানো সম্ভব হবে না। এখন সবকিছু আল্লাহর হাতে। ডক্টর প্লিজ আমার স্ত্রীর সন্তান বাঁচিয়ে দিন। ওদের ছাড়া আমি বাঁচবো না ডক্টর, প্লিজ আমার আরোকে বাঁচিয়ে দিন। দেখুন মিস্টার খান, আমি আপনার অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমাদের হাতে এখন আর কিছুই করার নেই। ডাক্তার বেরিয়ে গেলেন কেবিন থেকে।
সেখানে হাঁটু গেড়ে বসে পড়ল শারহান। চোখ দিয়ে ঝরতে শুরু হয়েছে অঝোর ধারা। বর্তমানে নিজেকে পৃথিবীর সব থেকে বড় অসহায় মনে হচ্ছে তার। যে শারহান কখনো কারোর কাছে নিচু হয় না, সে আজ নিজের স্ত্রী সন্তানকে বাঁচানোর জন্য ডাক্তারের কাছে কাকুতি মিনতি করছে। নিজেকে ঘৃণা হচ্ছে তার বড্ড। একটা অবিশ্বাসের জন্য আজ সে তার ভালোবাসার মানুষটাকে হারাতে চলেছে, যাকে ছাড়া বাঁচার কথা সে কল্পনাও করতে পারে না। এগিয়ে এলো শারহান আরোহীর দিকে। অচেতন হয়ে পড়ে আছে কাঙ্ক্ষিত সেই রমণী বিছানায়। ওর চেহারা দেখে ভেতরখানা জ্বলে যাচ্ছে শারহানের। নিজেকে পৃথিবীর সব থেকে বড় অপরাধী মনে হচ্ছে তার এই মুহূর্তে। কান্নারত অবস্থায় পাশে বসলো আরোহীর মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, আমায় ক্ষমা করে দাও লক্ষ্মীটি। আমি ভুলে গিয়েছিলাম তুমি আমার সেই আরু, যে শুধুই আমার, যে আমি ছাড়া অন্য কারোর দিকে চোখ তুলে তাকাতেও পারে না। ভুলে গিয়েছিলাম সবকিছু। চোখের দেখা জিনিসগুলো আমার বিশ্বাস ভালোবাসার ওপর ভর করে গিয়েছিল আরু। ক্ষমা করে দাও আমায়, আমি সব ঠিক করে দেব। যে অবিশ্বাস তোমাকে আমার থেকে দূর করতে চায়, আমি সেই অবিশ্বাসকেই মাটি দিব। চাই না আমার কোনো প্রমাণ, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি আমার আরও কখনো আমাকে ধোঁকা দিতে পারে না। জাহান্নামে যাক সব প্রমাণ, সব মিটিয়ে দিব আমি, যা তোমাকে আমার কাছ থেকে দূর করতে আসবে। একবার ফিরে আসো আমার কাছে, একটা সুযোগ দাও এই অসহায়কে। আমি যে বাঁচবো না তুমি ছাড়া, দয়া করে ফিরে আসো না। কথাগুলো বলতে বলতেই শব্দ করে কেঁদে উঠল শারহান আরোহীর হাত ধরে। এবার আরোহীর পেটে হাত বুলিয়ে চুমু খেলো সেই জায়গায়। তারপর বলল, লক্ষ্মী সোনা, শুনতে পাচ্ছ তুমি? আমি তোমার বাবা। লজ্জা হচ্ছে নিজেকে তোমার বাবা বলে দাবি করতে। বাবা হয়ে তোমার অস্তিত্বের ওপর প্রশ্ন তুললাম আজ আমি। ক্ষমা করে দাও সোনা, রাগ করো না বাবার সাথে। বাবা এই ভুল আর কখনো করবে না। তুমি আর তোমার মা যে তোমার বাবার জন্য সব। ছেড়ে যেও না তোমরা আমায়, ছেড়ে যেও না। নামাজের রুমে নফল নামাজ পড়ে মোনাজাতে কান্নায় ভেঙে পড়েছে শারহান। আল্লাহ, আমার আরোকে কেড়ে নিও না আমার বুক থেকে। ওকে ছাড়া বাঁচা সম্ভব না আমার। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি জানি আমার আরও নিষ্পাপ, ওর গর্ভে আমার সন্তান। তখন না জানি কি হয়ে গিয়েছিল আমার। আমাকে ক্ষমা করে দিন মালিক। আমি আর কখনো এমন ভুল করব না। আমার কাছ থেকে আমার স্ত্রী সন্তান কেড়ে নিবেন না। ওদের সুস্থ করে দিন মালিক। আপনি ছাড়া যে কোনো সহায় নেই, ইয়া রহমানের রহিম, রহম করুন। কান্নার সাথে যে ছেলের কোনো সম্পর্ক ছিল না, আজ তার চোখ থেকে জল যেন সরছেই না। যার হৃদয়ে কখনো কোনো ভয় বাসা বাঁধতে পারে না, তার মনে আজ অসীম ভয়, ভালোবাসা হারানোর। সবার সামনে কঠিন পুরুষটা আজ নিজেকে সব থেকে দুর্বল আর অসহায় মনে করছে। 19 ঘন্টা কেটে গেল, শারহানের মনের ভয় বেড়েই চলেছে। অবশেষে আল্লাহ তাআলা তার দিকে মুখ ফিরে তাকালেন। আরোহীর পাশেই বসেছিল শারহান। তখন আরোহী একটু নড়াচড়া করে উঠলে শারহান ছুটে গিয়ে ডাক্তার ডেকে আনলো। ডাক্তারেরা চেক আপ করে আরোহীকে বিপদমুক্ত জানালেন, তবে ওর ক্ষেত্রে খুব সচেতন হওয়ার জন্য বললেন শারহানকে। ডাক্তারেরা চলে গেলেন কেবিনের বাহিরে। আমি সোহা থেকে উঠে বসতে চাইলে উনি ছুটে এলেন আমার কাছে। এ কি করছো তুমি? একা উঠতে চাইছো কেন? আমি আছি না। অতঃপর উনি আমাকে উঠিয়ে আমার পেছনে বালিশ টেনে বেডে হেলান দিয়ে বসালেন। আমি ওনার দিকে তাকালাম না। আমার চাই না আর কোনো দেখানো ভালোবাসা। উনি আমার কপালে আলতো করে চুমু খেলেন। অতঃপর আমার হাত ধরে বলেন, জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। তোমাকে হারিয়ে গেলে মরেই যেতাম আমি। আসলেই তখন রাগের মাথায় কী সব বলে গেছি। আমি তার জন্য দুঃখিত আরু। আমি জানতাম আমার আরু শুধুই আমার, কিন্তু ওই প্রমাণগুলো বারবার আমার মস্তিষ্কের সব কিছু কেমন যেন গুলিয়ে দিচ্ছিল। তবে আর না আরু, যেগুলো তোমাকে আমার কাছ থেকে দূরে নিয়ে যাবে সেগুলো আমি নষ্ট করে দিব। আমি তোমাকে ভালোবাসি আরু, তোমাকে বিশ্বাস করি। চাই না আমার আর কিছু। দুনিয়া জাহান নাম হয়ে যাক, আমার তুমি থাকলেই হবে। কথাগুলো বলে উনি আমায় জড়িয়ে নিলেন নিজের সাথে, কিন্তু আমি জড়িয়ে ধরলাম না ওনাকে।
যে কথাগুলো শোনার জন্য না জানি কতদিন অপেক্ষা করেছিলাম। আজ সেই কথাগুলো শুনে তৃপ্তি পাচ্ছি না। বারবার মনে আসছে ওনার বলা সেই কথাটা। আমার তো এখন সন্দেহ হচ্ছে তোমার গর্ভের ওই অংশটা আদৌ আমার কিনা। কিভাবে বলতে পারলেন উনি তা? তাই আর শুনতে চাইলাম না ওনার কোনো কথা, নিতে চাইলাম না ওনার আর কোনো ভালোবাসা। নিজ থেকেই ছাড়িয়ে নিলাম ওনাকে আমার কাছ থেকে। উনি অবাক হয়ে বললেন, কি হয়েছে আরু, এমন করছো কেন? আপনার আমাকে দয়া দেখাতে হবে না শারহান সাহেব। আমি আমার বাচ্চাকে নিয়ে আপনার থেকে দূরে চলে যাব। এসব কি বলছো তুমি? আমি দয়া দেখাবো কেন তোমায়? আমি ভালোবাসি তোমাকে। ও শুধু তোমার সন্তান না, আমাদের সন্তান। কোথাও যেতে দিব না আমি তোমাদের। আমি জানি আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আর কখনো এমনটা হবে না, প্রমিস করছি আমি। প্লিজ আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না। ওনার আকুতি মিনতি আমি মেনে নিতে পারছি না। শারহান খান কারোর কাছে রিকোয়েস্ট করছে, ভাবতেই কেমন যেন লাগছে আমার। আমি ওনাকে কখনো নিজের কাছে ছোট হতে দিতে পারি না। তবে আমার কাছে আমার সন্তানের সম্মানটাও যথেষ্ট বড়। তাই দুই দিক বিবেচনায় নিয়ে নিলে বললাম, আমি বিশ্রাম নিতে চাই, প্লিজ আপনি আমাকে একা ছেড়ে দিন। শারহানের মনে পড়ল ডাক্তার বলেছিলেন আরোহীকে কোনো ধরনের চিন্তা করতে বা অস্থির হতে না দিতে। ও যা বলে তাই করে দিতে। আর ওকে যথেষ্ট বিশ্রাম করানোর কথাও বলেছিলেন। তাই শারহান আর কথা বাড়ালো না। ওকে, তুমি রেস্ট করো, আমি পাশেই বসে আছি। আমি একা থাকতে চাই। কথাটা তীরের মতো বিঁধল শারহানের বুকে। যে আরোহী শারহানকে এক সেকেন্ডের জন্যেও পাশে পেলে অবিশ্বাস্য খুশি হতো, সেই আরোহী আজ ওকে পাশে চায় না। নিজেকে স্বাভাবিক করলো শারহান খুব কষ্টে। আরোহীকে শুইয়ে ওর দিকে অসহায়ের মতো এক চাহনি দিয়ে বলল, আমি কেবিনের বাহিরে আছি, কোনো প্রয়োজন হলে ডেকো। চলে গেল শারহান। উনি চলে গেলে মুখ টিপে কান্না করতে লাগলাম আমি। পেটে হাত রেখে বললাম, কখনো ওই মানুষটাকে অবহেলা করব না, কল্পনাও করিনি। ওই মানুষটা যে আমার প্রাণের থেকেও বেশি প্রিয়। তবে আমার সন্তানকে যে আমি ভালোবাসি, কখনো চাই না আমার মতো ও অবহেলা পাক। ওর জন্য একটা সুন্দর ভবিষ্যতের ব্যবস্থা করার দায়িত্ব এখন একান্তই আমার। আর আমি আমার দায়িত্ব পালন করবই। আর থাকবো না পরনির্ভরশীল হয়ে, কারোর মিছে ভালোবাসার টানে পড়ে আর থাকবো না। কেবিনের বাইরে এসে নিঃশব্দে কাঁদতে লাগলো শারহান। মাথা তুলে ওপরের দিকে তাকিয়ে বলল, সাজা দিচ্ছেন না আমায়? সাজা দিন, আমি মাথা পেতে নিব। আমার আরু আর আমার সন্তান ফিরিয়ে দিচ্ছেন না আপনি? আর আমার কিছু চাই না। আর যতটুকু কথা আমার আরুর অভিমান করার, সেটা তো স্বাভাবিক। তবে আমার আরু কখনো রাগে না আমার সাথে। একটু আধটু অভিমান থাকলেও তা কখনো 2 মিনিটের বেশি টিকে থাকেনি। এবারও টিকবে না, আমি টিকতে দিব না। হয়তো এবার অভিমানের পরিমাণটা বেশি, তার যথেষ্ট কারণ আছে। ওর জায়গায় অন্য কেউ হলে না জানি কি করত। কিন্তু আমার আরও তো বরাবরই ধৈর্যশীল। আমি আমার আরোর মন আবারও জয় করে নিব ইনশাআল্লাহ। সাহায্য করুন আল্লাহ মালিক। মালিশা খান অতি স্বাভাবিক ভঙ্গিতে বসে আছেন। ঈশানা বলে উঠল, কি হলো ফুপি? দিনের পর দিন যাচ্ছে, আর তুমি হাতে হাত রেখে বসে আছো? শারহান চলে গেছে আরোহীকে নিয়ে, আর তুমি এত স্বাভাবিকভাবে আছো। তোমার কি কিছুই যায় আসে না এতে? ওহ ঈশানা, মাই চাইল্ড, তুমি তোমার ফুপিকে কাঁচা খেলোয়াড় মনে করো? ছেলে আমাদের হাতে নাতে ধরে বেরিয়ে গেছে। এমতো অবস্থায় হুটহাট কিছু করা মানে আমাদেরই লস। কয়েকদিন এনজয় করতে দাও ওদের, সুযোগ বুঝে লাঠি চালাবো আমি। কি করতে চাইছো তুমি ফুপি? দেখো ঈশানা, এতটুক তো বুঝে গেছি আমার ছেলে ওই মেয়েটার প্রেমে অন্ধ হয়ে গেছে। না হলে এমন কোনো পুরুষ আদৌ আছে কিনা সন্দেহ, যে এত কিছু স্বচক্ষে দেখার পরও কাউকে নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসে। ছেলে তো আমার অন্ধ হয়ে গেছে, তাই ওকে দিয়ে কাজ হবে না। এখন যাই করবে আরোহী করবে। ওকে নিজে থেকে আমার ছেলের জীবন থেকে সরতে হবে। কিন্তু কিভাবে, তা না হয় পরে জানবে। বর্তমানে এটা জেনে রাখো, শারহান নিজের ঘরে যে 2জন চাকর রেখেছে, তারা আমার টাকা খাওয়া লোক। প্রতি মুহূর্তের আপডেট আসছে আমার কাছে।
শুভক্ষণ আসতে আর দেরি নেই। উনি আমার খেয়াল রাখছেন, কত করে কথা বলার চেষ্টা করছেন আমার সাথে, তবে আমি ওনার সাথে কোনো কথাই বলছি না। আমাকে নিজের হাতে খাওয়াতে এলেও ওনার হাত থেকে খাবার না নিয়েই খেয়ে নিলাম নিজেই। দেখলাম উনি অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে রয়েছেন, তবে আমার কিছুই করার নেই। আমার সন্তানের জন্য আমাকে কঠোর হতে হবে। ডাক্তার ডিসচার্জ করে দিলে নামায় উনি আমাকে কোলে তুলে নিয়ে এলেন। আমাকে কোলে নিতে হবে না, আমি হেঁটে যেতে পারবো। তুমি বললেই হলো আমার স্ত্রীকে আমি কোলে নিচ্ছি, এতে কিছু বলার অধিকার তোমার নেই। উনি অধিকারত্ব নিয়ে কথাটা বলে আমায় কোলে ওঠালেন, তবে আমি আর ওনার সাথে আলাদা কোনো কথা বললাম না। উনি আমাকে বাড়িতে নিয়ে এলেন। আসার সময়ও আমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছেন, তবে আমি একটা কথাও বলিনি। সেদিন যেমনটা উনি বলেননি কোনো কথা আমার সাথে, উনি আবারও আমায় কোলে নিয়ে বাড়িতে ঢুকলেন, কিন্তু রুমে না গিয়ে তার পাশের একটা রুমে নিয়ে এলেন। এই রুমে আমি যাইনি আগে, উনি রুমে নিয়ে ঢুকলেন আমায়। রুমটা দেখে আমি অনেক অবাক হলাম। পুরো রুম জুড়ে শুধু বাচ্চাদের ছবি, বিভিন্ন ধরনের খেলনা সারা রুমে শোভা পাচ্ছে। সুটে একটা কাবার্ড, সাথে ছোট একটা ওয়ার্ড্রপ, বাচ্চা রাখার জন্য একটা দোলনা, সুন্দর করে একটা বিছানাও পাতা, সাথে বিভিন্ন ধরনের লাইট, পর্দাও শোভা পেয়েছে। এক পাশের দেওয়ালে বড় করে লেখা আওয়ার বেবির রুম। এবার উনি আমায় কোল থেকে নামিয়ে দাঁড় করিয়ে বলতে লাগলেন, পছন্দ হয়েছে তোমার আমাদের বেবির রুমটা? এটা আমরা এখানে আসার আগেই সাজিয়েছিলাম, হয়তো তুমি দেখোনি আগে, নইলে সেদিন বাড়ি ফিরতেই জড়িয়ে ধরে আমায় বলতে, আমার খুব পছন্দ হয়েছে খান সাহেব আমাদের বেবির রুমটা। কথাটা বলে উনি আলতো হেসে হাঁটু গেড়ে বসলেন আমার সামনে। অতঃপর আমার শাড়ির ওপর দিয়ে পেটে চুমু খেলেন। আমি হাতের মুঠো শক্ত করে নিলাম। অন্য সময় হলে জড়িয়ে ধরতাম ওনাকে, তবে বর্তমানে তা করে উঠতে পারছি না। ওনার একটা তিক্ত কথা কি অবশেষে আমাদের মধ্যকার দেওয়াল হয়ে দাঁড়ালো। উনি বললেন, লক্ষ্মী সোনা, এসব কিছু তোমার জন্য। পছন্দ হয়েছে তোমার? আমি জানি তোমার পছন্দ হয়েছে, আর তোমার এই নিরামিষ মায়ের পছন্দ হয়েছে, কিন্তু কথা বলছে না। তোমার এই বাবা যে বড্ড বড় ভুল করে ফেলেছে। তবে তুমি চিন্তা করো না, তোমার মা তোমার বাবার সাথে বেশিক্ষণ কথা না বলে থাকতেই পারবে না। আর যদি কথা না বলে সমস্যা নেই, তুমি জলদি চলে আসো, তখন আমরা দুজন মিলে অনেক কথা বলবো। আর দেখবে তখন আমাদের কথা বলা দেখে তোমার মা গায়ে পড়ে এসে আমাদের সাথে কথা বলবে, কিন্তু আমরা কোনো কথা বলবো না ওর সাথে, কেমন? এবার উনি আমার পেটে আরেকটা চুমু খেয়ে আলতো হেসে উঠে পড়লেন। তারপর আমার কপালে চুমু খেলেন। আমি কোনো রূপে নিজেকে সামলে নিচ্ছি। সাধনা করা ভালোবাসাগুলো ফিরে পেয়েও আজ হাত বাড়িয়ে ছুঁতে পারছি না। তিক্ত এক টান আজ আমাকেও বাধা দান করছে ওনার ভালোবাসায় সায় মেলাতে। উনি এবার আমায় জড়িয়ে ধরে বললেন, বলো না হৃদয় হরণী, ভালো লাগেনি? কতদিন পর ওনার মুখে আবারও সেই ডাক ব্যাকুল করে তুলল আমায়। তবুও নিজেকে দমালাম, চোখের জল বইতে দিলাম না, আর নিজেকে দুর্বল করতে দিলাম। ওনাকে নিজে থেকে ছাড়িয়ে দিয়ে কিছু না বলেই রুমে চলে আসলাম। ওয়াশরুমে ঢুকে মুখটা চেপে কান্না করা শুরু করলাম। সারহান নিরাশ হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। জানি হৃদয় হরণী, অনেক বড় ভুল করে গেছি আমি, তবে নিজের ভুলটা শুধরেও নিব আমি। তুমি দেখে নিও, তোমার মন আমি আবারও জয় করে নিব। রাতে উনি বিভিন্ন কিছু রান্না করলেন ওনার হাতে, সব কিছুই আমার পছন্দের। খাওয়াতে চাইলেন নিজের হাতে, তবে খেলাম না আমি ওনার হাতে, নিজেই খেয়ে নিলাম। খাবারগুলো খুবই সুস্বাদু হয়েছে, কিন্তু কোনো প্রশংসা করলাম না, শুধু খেয়েই চলে আসলাম রুমে। বিছানার এক প্রান্তে শুয়ে পড়লাম। অল্পক্ষণে আন্দাজ করতে পারলাম উনি আমার পাশে এসে শুয়েছেন। সেই দিকে কোনো ভ্রুক্ষেপ না করে নিজের মতো ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। উনি এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আমার মাথায় চুমু কেটে বললেন, মনে আছে তোমার আরও একদিন তোমার জন্য রান্না করেছিলাম? তুমি আমায় হেল্প করতে চেয়েছিলে, কিন্তু আমি তা করতে দেইনি, পাশে বসিয়ে রেখেছিলাম তোমাকে। পুরো কিচেনের 12টা বাজিয়ে মাত্র আধ পোড়া রুটি আর কিছু আধা সেদ্ধ সবজি বানিয়েছিলাম, তাই খেয়েই তুমি আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েছিলে। সেদিন আমি রিটার্ন গিফট হিসাবে একটা জিনিসই চেয়েছিলাম, আমার গালে একটু আদর, তাতেই তুমি লজ্জায় একদম লাল হয়ে গিয়েছিলে।
2 হাতে মুখ লুকিয়েছিলে, মনে আছে তোমার? ওনার কথাগুলো শুনে চোখে জল চলে আসলো। নীরবে কাঁদলাম। কি করে ভুলবো সেই সব মধুময় স্মৃতি। উনি এবার আমাকে নিজের দিকে ফিরিয়ে আমার চোখের জল মুছে আমার কপালে চুমু খেয়ে বললেন, আজকে তো একদম প্রপার রান্না করলাম, তবে আজকে প্রশংসা করবে না আমার? আজকে রিটার্ন গিফট চাইলে লজ্জায় মুখ লুকাবে না? না, সেটা কি দিতে চাইবে না? আমি কিছুই বললাম না, শুধু চোখ নিচু করে কাঁদতে লাগলাম। উনি আবার আমার চোখের পানি মুছে দিয়ে আমার গালে একটা চুমু খেলেন। তারপর আমায় বুকে টেনে নিলেন আর বললেন, তুমি না দিলে কি হলো, আমি আমারটা ঠিকই নিয়ে নিব। একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে বললেন আবার, কান্না করো না লক্ষ্মীটি। আমি জানি আমি অনেক বড় ভুল করে গেছি, তার ক্ষমা হয় না, তবুও ক্ষমা চাই। ক্ষমা করে দাও আমায়। আজ বুঝতে পারছি তোমার কতটা কষ্ট হয়েছিল যখন আমি এভাবে তোমাকে অবহেলা করেছি। মাফ করে দাও আমায়। আমি পারছি না কাছে পেয়েও তোমার দূরত্ব সহ্য করতে। তোমার এইভাবে আমাকে অবহেলা করা নিঃশ্বাস যেন রুদ্ধ করে তুলছে আমার। কান্নায় ধরে আসা গলায় কথাগুলো বললেন উনি। বুঝতে পারলাম উনিও কান্না করছেন। তবে আমি এবারও পারলাম না সেই তিক্ত কথাটা ভুলে গিয়ে ওনাকে আপন করে নিতে। চুপচাপ চোখের জল ত্যাগ করলাম ওনার বুকে। উনি আমায় আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিলেন। কেন এমন ভালোবাসার কাঙ্গাল হয়ে আছি আমরা দুজন? আজ এত পাশে থেকেও পাহাড় সমান দূরত্ব আমাদের মাঝে কেন? সকালে ঘুম থেকে উঠে উনি আমার জন্য আগে নাস্তা আনলেন। আমি খেয়ে নিলাম। আজকে আর জিজ্ঞাসা করলাম না উনি খেয়েছেন কিনা। কাপড় পরতে পরতে উনি বললেন, আজকে আমার জন্য কাপড় বের করে রাখলে না যে, সেই অধিকারটাও কি খাটাবে না আর? কাপড় বের করনি ঠিক আছে, টাইটা অন্তত বেঁধে দাও। আমি কিছুই বললাম না, পাথরের মতো মাথা নিচু করে বিছানায় বসে আছি। উনি আবারও বললেন, আসলেই অদ্ভুত। দেখো না, 4 দিন আগে তুমি আমার জন্য অফিসের কাপড় বের করে রেখেছিলে, ঠিক আগের মতো করেই। টাইটা বেঁধে দিতে চাইছিলে আমার, কিন্তু আমি না তো তোমার বের করা কাপড় পরলাম, আর না তো তোমার টাই বাঁধতে দিলাম। সাজার পরিমাণ এত বিশাল ও ব্যথাদায়ক হবে জানলে কখনো তা করতাম না লক্ষ্মীটি। এই নাও টাই, আজকের পর আর পরবো না যতদিন তুমি না পরিয়ে দিয়েছো। চলি, আর্জেন্ট কাজ আছে। আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য কাজ করতে হবে তো নাকি? তবে তুমি মন খারাপ করো না, তাড়াতাড়ি ফিরবো তোমাকে আবারও বিরক্ত করতে। কোনো কাজ করো না কিন্তু। কাজের লোক আছে, আমার অনুপস্থিতিতে একজন নার্স রেখে যাচ্ছি, এখানে আসবে ও, ও তোমায় খেয়াল রাখবে। কথাটা বলে উনি চলে গেলেন। উনি চলে যেতেই টাইটা বুকের সাথে জড়িয়ে কেঁদে উঠলাম। ইচ্ছে করছে চিৎকার করে বলি, আপনি আমায় বিরক্ত করেন না সারহান সাহেব। আমি আপনার সব, আপনার ভালো থাকার কারণ, আমার নিঃশ্বাস বসবাস আপনার। কিন্তু আমি পারছি না ওনাকে আপন করে নিতে। ওনার বলা সেই তিক্ত কথা যে আর ভুলে যেতে পারছি না। কিচেনে গেলাম। আমি জানি উনি নাস্তা করেননি, আমি জিজ্ঞাসা করিনি বলেই হয়তো। তাই ওনার জন্য দুপুরের কিছু রান্না করে টিফিন করে পাঠাবো ভাবলাম। আমি পাঠিয়েছি শুনেই খেয়ে নিবেন খুশি হয়ে। নার্সটা উনি যেতেই চলে আসলো। আমাকে কাজ করতে মানা করলো, তবে আমি কথা শুনলাম না। ওনার জন্য রান্না করতে লাগলাম। কাজের লোকগুলো সাহায্য করলো। রান্না করে টিফিন করে পাঠিয়ে দিলাম কাজের লোক হানিফকে দিয়ে। নার্সটা আমাকে একটু পরপরই চেক আপ করে, খুব খেয়াল করছে আমার। এইদিকে ওনার কল আসছে, ইচ্ছে করেই ধরলাম না, নিজেকে অনেক কষ্টে আটকে নিলাম। হঠাৎ ওনার মেসেজ এলো। উনি লিখলেন, জানি যতই অভিমান করে থাকো না কেন, আমার প্রতি ভালোবাসা এক চুলও কম হবে না তোমার। মানা করেছিলাম, তাও রান্না করেছো কেন? তোমাকে না আমি বুঝিয়ে পারবো না। আমার বউ তুমি, আমার মতোই তো জেদি। এত ভালোবেসে পাঠিয়েছো যখন, তাই টিফিনটা খালি আসবে না কিন্তু। হ্যাঁ, আর কিচেনের দিকে পাও বাড়িও না বলে দিলাম। আমি এসে আবার রান্না করব তোমার জন্য, কেমন? লাভ ইউ সুইট হার্ট। মেসেজটা আমার মুখে একটা আলতো হাসি ফুটিয়ে দিল। ভাবতে লাগলাম, হ্যাঁ, উনি আমাকে বাজে কথা বলেছেন, তবে তো রাগের মাথায় বলেছেন। ওই প্রমাণগুলো দেখার পর যে কেউ তা ভাবতো। কিন্তু উনি আমাকে এত ভালোবাসেন যে আমাকে হারানোর ভয়ে সব কিছু ভুলে গেলেন। নিজের চোখে দেখা প্রমাণগুলোর ওপরে ভালোবাসাকে মূল্য দিলেন। সব কিছু ভুলে গিয়ে আমাকে আবারও আপন করে নিলেন। আমারও হয়তো উচিত সব কিছু ভুলে যাওয়া,
নতুন একটা শুরু তো আমরা করতেই পারি। কথাটা ভেবে মুখে হাসি ফুটলো আবারও। উনি আসলে সব ঠিক করে দেব ভেবে নিয়েছি। আলতো হেসে উঠে চলে এলাম। নার্সের একটা ফোন আসলে কথাটা বলতেই একটু একপাশে গেলাম। আমার রুমের পানি শেষ হয়ে গিয়েছিল, তাই জগ নিয়ে কিচেনে গেলাম খাওয়ার পানি আনতে। কিন্তু কিচেনে ঢোকার আগে হানিফ আর রুমার কিছু কথা কানে এলো আমার। রুমা, তুমি ঔষধগুলো খাবারে মিশিয়ে দিয়েছো তো? হ্যাঁ, সারহান সাহেব যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই। আরোহী ম্যাডামের খাবার আলাদা করে ওগুলোতে মিশিয়েছি। এগুলাতে ম্যাডামের কিচ্ছু হবে না, কিন্তু বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। কিন্তু স্যার এমন করছেন কেন? নিজের বাচ্চা কেউ মারে নাকি? আরে, নিজের হলে তো বাঁচাবে। পরশু রাতে ওনাদের ঝগড়া শোনেননি? ওই বাচ্চাটা স্যারের না, স্যার ভালোভাবে জানে। কিন্তু বউকে অত্যন্ত ভালোবাসে তো, তাই তাকেও নিজের থেকে দূরে করতে পারছে না। এই জন্যই এমনটা করলেন। এখন এই ঔষধে বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। নার্সটা কি এমনি এনেছেন নাকি স্যার? এই ঔষধ খেলে যখন তখন যা তা হবে, তাই বউয়ের প্রাণ রক্ষার্থে নার্স সাথে রাখা। কথাগুলো শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যেতে নিল। অন্তরাত্মা কেঁপে উঠল আমার। এসব কি বলছে এই দুইজন? উনি এমনটা কি করে করতে পারেন? না, এমনটা হতে পারে না। আমার সারহান সাহেব এতটা নিচু কাজ করতে পারেন না। তবে কাজের লোকগুলোর একাকিত্বে মিথ্যা কেন বলবে? আর ভাবতে পারলাম না, ছুটে চলে আসলাম সেখান থেকে। আরোহী সেখান থেকে ছুটে আসলে হানিফ উকি দিয়ে দেখলো। কি হলো? কি মনে হয় আপনার? সবকিছু শুনেছে? বলল রোমা। মনে হয় তো শুনেছে। যাক, ভাগ্যিস আসার সময় দেখতে পেয়ে আমরা ঠিক মতো ঢিলটা ছুটতে পারলাম। মালিশা ম্যামকে খবরটা দেই যে ওনার কথা মতো কাজ হয়ে গেছে। কথাটা বলে রুমা ফোন ঘুরালো মালিশার দিকে। আমি ছুটে আসলাম আমাদের বেবির রুমে। কত সুন্দর করে সাজানো এই রুমটা। কেউ নিজের অংশকে কতটা ভালোবাসলে এই রকম কিছু করতে পারে। এগিয়ে গেলাম সেই কাবার্ড আর ওয়ার্ড্রফের দিকে। এগুলোতে হরেক ধরনের হরেক রঙের শুধু বাচ্চাদের কাপড়, ছেলে মেয়ে উভয়ের জন্য। কত ভালোবেসেই না উনি এগুলো এনেছেন নিজের সন্তানের জন্য। তবে ওই কাজের লোকগুলো ওভাবে কেন বলল? তখনই আমার ফোন আসলো ইতির। আমি ফোন উঠিয়ে নিলাম ঝটপট। একমাত্র ইতিই পারে আমাকে যে কোনো মুহূর্তে একটা সান্ত্বনা দিতে, সঠিক রাস্তা দেখিয়ে দিতে। ও আমার খুব কাছের একজন। তবে ফোন উঠিয়ে ও যা বলল তা শোনার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না। আরোহী, তুই ভাইয়ার সাথে আছিস তো? তুই জানিস ভাইয়া কি করেছে? মানে, কি করেছেন উনি? আর তোর গলা এভাবে শোনাচ্ছে কেন, যেন তুই অন্য কেউ? আরে, ঠান্ডা লেগে গলাটা বসে গেছে আমার। তুই আগে শোন। তুই পালিয়ে যা ওখান থেকে। ভাইয়া তোর বেবিকে মারার প্ল্যান করছে। ওই চাকরগুলো রেখেছেন তোর বেবিকে ঔষধ দিয়ে মারার জন্য, আর এমনকি নার্সকেও। কি বলছিস এইসব? উনি এমন কেন করবেন? উনি কখনো এমনটা করতে পারেন না। তুই তোর ভাইকে ভালো করেই জানিস। আরে, আমিও তো অবাক কথাটা শুনে। কিন্তু ভাইয়া মনে করেন ওই বাচ্চাটা ওনার না। কিন্তু তোকে ভাইয়া অনেক ভালোবাসেন, তোকে হারাতে চান না, তাই এমনটা করছে হয়তো। কিন্তু তুই এসব জানলি কোথা থেকে? আরে, তুই জানিস তো আমি তোর খোঁজ রাখি। তুই পারলে পালিয়ে যা কোথাও, আমি রাখছি। ফোনটা কেটে দিল ইতি। আমি হতভম্ব হয়ে গেলাম। উনি কখনো এমনটা করতে পারেন না। তবে ইতিও তো কখনো আমার খারাপ চাইবে না। কি করব আমি? বিষয়টা আমি অবধি সীমাবদ্ধ থাকলে কোনো সমস্যা ছিল না। তবে আমি আমার বাচ্চার প্রাণের ওপরে কোনো ঝুঁকি নিতে পারবো না। ফোনটা কেটে দিয়ে ঈশানা হাসিতে ফেটে পড়ছে। মালিহা খানও হাসছে। আসলে তুমি মাস্টার মাইন্ড ফুপি। ইতিকে তো ঘুমের ঔষধ খাইয়ে বেঘরে ঘুম পাড়িয়ে দিলে। যাক, ফোনের ফিঙ্গারপ্রিন্টটা লক লাগিয়েছিলে, আঙ্গুল ছোঁয়াতেই খুলে গেছে। আর ওই বোকা আরোহী কিছুই বুঝতে পারলো না। এইবার অবশেষে ওই নোংরা আমার ছেলের পিছু ছাড়বে, আর আমার ছেলে অবশেষে আমার কাছেই ফিরে আসবে। আমি ভেবে পাচ্ছি না কি করব। কান্না পাচ্ছে আমার খুব। কি হয়ে যাচ্ছে এসব? না, উনি কখনো এমনটা কিছু করতে পারেন না। কিন্তু মনে এটাও প্রশ্ন আসছে, যদি বিষয়টা সত্য হয়ে থাকে, তবে আমার সন্তান? না, আমি ওকে নিয়ে কোনো সুযোগ নিব না। আমি ওনাকে ছাড়া থাকতেও পারবো না। আমি জানি না কি সত্য কি মিথ্যা। যদি কথাটা সত্য হয়েও থাকে,
তবে এই বিষয়ে এতটুকু জানি, উনি যখন নিজের সন্তানের চেহারা দেখবেন তখন আর ওকে পর করে রাখতে পারবেন না। কিন্তু তার আগে আমাকে আমার সন্তানের সুস্থতা নিয়ে পৃথিবীতে আনতে হবে। তবে যদি ওনার সাথে ক্ষণিকের দূরত্ব সইতে হয় তবে তাই ভালো। সবার চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে গেলাম বাড়ি থেকে। সাথে শুধু আমাদের বিয়ের ছবিটা নিলাম। বাড়ির গার্ডরা আমায় আটকালো, বলল ওদের স্যার বলেছেন উনি না আসা অবধি আমাকে কোথাও বের হতে দিতে চায় না। আমি ওদের মিথ্যা বললাম যে ওদের স্যারই আমায় যেতে বলেছে। কথাটা বলেই বেরিয়ে আসলাম। আমি মিথ্যা কখনো বলি না, তবে সন্তান বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি। মাগরিবের আজানের আগেই পৌঁছালাম সেই বাড়িতে যেখানে কয়েকদিন আগে আমি বাড়ির ভাড়া পেয়েছিলাম। ঘরটা এখনো কেউ ভাড়া নিতে আসেনি। আর তাছাড়া বাড়ির মালিক যথেষ্ট ভালো থাকায় থাকার জায়গা হয়ে গেল আমায়। শারহান আরো কিছু খেলনা আর আরোহীর জন্য কিছু শাড়ি চুড়ি নিয়ে আসলো। অনেক খুশি হয়ে বাড়িতে ঢুকলো সে। আরু বলে বলে ডাকছে, তবে আরোহীর কোনো সাড়া শব্দ পেল না। চারিদিকে তাকিয়ে ওকে পেল না, তাই রুমের দিকে গেল খুশি হয়ে। ভেবেছে রুমেই আছে, কিন্তু রুমে গিয়েও হতবাক সে। কোথাও তার কাঙ্ক্ষিত রমণীটি নেই। চিন্তাগ্রস্ত হয়ে সবাইকে ডাকলে নার্স আর কাজের লোকগুলো এলো। আরোহী কোথায়? জানেন না স্যার, বিকাল থেকে ওনাকে সারা বাড়িতে খুঁজেছি, পাওয়া যাচ্ছে না। নার্সটা বলল। জি স্যার, পুরো বাড়িতে খুঁজেছি আমরা, বলল রুমা। কথাগুলো শুনে শারহানের হাত থেকে জিনিসগুলো পড়ে গেল। ও বেরিয়ে পড়বে আরোহীর খোঁজে। তখনই বিছানার দিকে চোখ গেল ওর। বালিশের পাশে একটা চিরকুট রাখা। শারহান চিরকুটটা উঠিয়ে ওটা খুলে পড়তে লাগলো। শারহান সাহেব, আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন। আমিও আপনাকে অনেক ভালোবাসি। এই ভালোবাসার কোনো সীমা নেই। তবে আমি আমার সন্তানকেও অনেক ভালোবাসি। আমি ওকে হারিয়ে বাঁচতে পারবো না তার প্রাণের কোনো ঝুঁকি নিতে। তাই চলে যাচ্ছি নির্দিষ্ট সময়ের জন্য। যখন আমাদের বেবি চলে আসবে তখন ফিরে আসব আমি আপনার কাছে। আর আমার বিশ্বাস তখন আপনি তাকে ফিরিয়ে দিতে পারবেন না। ততদিনের জন্য না হয় আমরা দূরত্বে থাকলাম। আমার খোঁজ করবেন না। আমি আপনার কাছে ধরা দিব না যতদিন না আমাদের সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে। ভালো থাকবেন, আপনার আরু। চিরকুটটা পড়ার সময় শারহান পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকলো কত সময়। চোখের জল টপকে ফ্লোরে ছিটকে পড়ল। চিঠিটা আপনা আপনি হাত থেকে ছুটে উড়ে চলে গেল বাইরের প্রবল বাতাসে। আরু বলে চিৎকার করে উঠল শারহান। তারপর বলল, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না আরু। তোমাকে আমার কাছেই থাকতে হবে, আমার সন্তানকে নিয়ে। অতঃপর শারহান বাইরের দিকে ছুটতে শুরু করলো আরোহীর খোঁজে। গার্ডদেরকে জিজ্ঞাসা করলে গার্ডরা বলল আরোহী অনেক আগেই বেরিয়ে গেছে। শারহান পাগলের মতো বেরিয়ে গেল আরুর খোঁজে। কেটে গেল 5টা দিন। হাসপাতালের বেডে অচেতন হয়ে পড়ে আছে শারহান। হাত পা শেকল দিয়ে বাঁধা, এক হাত দিয়ে স্যালাইন চলছে। কিছুক্ষণ পর পর এসে ডাক্তার দেখে যাচ্ছেন তাকে। সেদিন বেরিয়ে পাগলের মতো আরোহীর খোঁজ করা শুরু করে শারহান। নাওয়া খাওয়া ছেড়ে রাস্তায় রাস্তায় ওর ছবি দেখিয়ে খোঁজ করে। চারিদিকেই লোক লাগায়, তবে তার খোঁজ পায় না। হারিয়ে গেলে তো যা তার খোঁজ পাওয়া যায়, যে নিজেই সামনে আসতে চায় না তাকে কি করে খুঁজে পাওয়া যাবে? 2 দিন একদম কিছু না খেয়ে না দিয়ে ঘুমিয়ে পাগলের মতো খোঁজ করছিল শারহান। তাছাড়া কেঁদে নিজের অবস্থা খারাপ করে ফেলেছিল, তাই অনেক দুর্বল হয়ে পড়ে সে। দুর্বল অবস্থায় ড্রাইভ করতে থাকে সে। হঠাৎ তার মাথাটা ঘুরে যায় ড্রাইভ করা অবস্থায়। চোখ ঝাপসা হয়ে আসে। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট হয় গাড়ির। এতে শারহানের কপালে প্রচণ্ড আঘাত পায়। কপাল ফেটে রক্ত ঝরতে শুরু হয়। তাছাড়া শরীরের ক্ষত, আর সে জ্ঞান হারায়। সেখানকার কিছু লোক ওকে হাসপাতালে নিয়ে আসে। পরিচিত কয়েকজন থাকায় শারহানের পরিবারের কাছে ফোন যায় আর ওনারা আসেন। তারপর যখন শারহানের জ্ঞান আসে সে ছুটে চলে যেতে চায় আবারও আরোহীর খোঁজে। কেউ ওকে আটকাতে পারে না, কিন্তু অতিরিক্ত দুর্বল থাকায়, তাছাড়া ওকে হেভি ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছিল, তাই অনেকটা পথে গিয়ে আবারও জ্ঞান হারিয়ে পড়ে যায়। তারপর থেকে যতবারই জ্ঞান ফিরেছে আরোহীর কাছে যাওয়ার চেষ্টা করেছে। সেখানের অনেক নার্স ডাক্তারদের আহত করেছে সে আরোহীর পাশে যাওয়ার জন্য, যেন ও কোনো মানসিক রোগী।
ডাক্তারেরা ওর আর নিজেদের নিরাপত্তার জন্য ওকে শেকলে বেঁধে রেখেছে। যতবারই জ্ঞান আসছে শিকল ছিঁড়ে চলে যাওয়ার চেষ্টা করছে, আর ডাক্তারেরা ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে শান্ত রাখছে। প্রচুর টানাটানি করার ফলে শেকলে বাঁধা হাত পায়ের ক্ষত স্থানগুলো আরো বেশি ক্ষত হয়ে গেছে, রক্ত বেরিয়ে শুকিয়ে আছে। বর্তমানে কেবিনের বাইরে নিরাশ হয়ে বসে আছেন তার পরিবারের সবাই। ডাক্তার বেরিয়ে এলেন। ডক্টর, আমার ছেলে। দেখুন মিস্টার আশরাফ খান, আপনার ছেলের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। ওনাকে এত ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখতে গেলে উনি কোমায় চলে যাবেন, আর এমতা অবস্থায় ওনার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলারও চান্স আছে। আর ওনাকে খুলে দিলে নিজের সাথে কি করবেন কিছুরই ঠিক নেই। আমরা আমাদের বেস্টটাই ট্রাই করছি, দেখি কি করা যায়। ডাক্তার চলে গেলে আশরাফ খান মালিশাকে উদ্দেশ্য করে বলেন, নিয়ে এসেছো ছেলেকে নিজের কাছে মালিশা? এখন ভালোই লাগছে না ছেলেকে এমন অবস্থায় দেখে? মালিশা উত্তরে কিছু না বলে আশরাফের পাশ কাটিয়ে শারহানের কেবিনে ঢুকে গেল। শারহানের পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে কপালে চুমু কেটে বলল, ভুল বুঝো না বাবা, তোমার মাম্মামকে। তোমার মাম্মাম যা করেছে সব তোমার ভালোর জন্যই করেছে। ওই মেয়ে তোমার যোগ্য ছিল না। তুমি এই অবস্থা খুব জলদি কাটিয়ে উঠবে দেখে নিও, তখন মাম্মাম তোমার যোগ্য কাউকে তোমার জীবন সঙ্গী বানাবে। চলে এলে তো আরও একা ফেলে ওই অসহায়কে। একবারও ভাবলে না তুমি ছাড়া এই পাগলকে বাঁচাবে কিভাবে? ভালোই করেছো তুমি। এই খারাপের সাথে থেকেই বা কি লাভ বলো? অনেক কষ্ট দিয়েছি তোমায়, হয়তো সেই কষ্টগুলো মুছিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই, তবে নিজেকে মুছিয়ে দিতে পারবো ঠিকই। চলি, ভালো থেকো। শারহান সাহেব, দাঁড়ান, আমাকে ছেড়ে যাবেন না শারহান সাহেব। আরোহীর ডাকে সাড়া না দিয়েই ওর দিকে তাকিয়ে আলতো হেসে পাহাড়ের ওপর থেকে ঝাঁপ দিল শারহান। অতলে তলিয়ে গেল নিমিষেই। শারহান সাহেব! ঘুম ভেঙে গেল আরোহীর। দুঃস্বপ্ন ছিল। ঘেমে নেমে একাকার সে উঠে এসে পাশের টেবিল থেকে পানি পান করে নিল। তখনই বাইরের প্রবল হাওয়ায় আরোহীর শারহানের বিয়ের ছবিটা পড়ে ভেঙে গেল। আরোহী ছুটে গিয়ে ওটা ওঠালো, শারহানের দিকেই ছবির গ্লাসটা ভেঙে গেছে দেখে। আর আরোহীর মন অস্থির হয়ে পড়ল শারহানের জন্য। এমন অস্থির লাগছে কেন আমার? কেন ভয় হচ্ছে? এমনটা মনে হচ্ছে ওনার কিছু হয়ে যাবে। উনি ঠিক আছেন তো? আমার কি ফিরে যাওয়া উচিত? উনি নিশ্চয়ই আমাকে খুঁজছেন। কি করব আমি? ওনাকে ছাড়া যে থাকতেও পারছি না। কিন্তু আমার সন্তান? সেদিন ওখান থেকে আসার পরের দিন সকালে সেই অফিসে গেলাম। ভাগ্যবশত সেই পোস্টে অন্য কাউকে রাখা হয়নি আর। আমি প্রথমে না যাওয়ায় অনেক কথা শুনতে হয় আমায়, তবে অনেক মিনতি করার পর জবটা হয়ে গেল আমার। সেখানে জবটা থেকে গেল, হাতে টাকা নেই, তাই বসকে বলে অল্প কিছু অ্যাডভান্স পেলাম। এতেই একটা বোরখা আর কিছু ব্যবহার্য জিনিসপত্র কিনলাম। বোরখা পরে অফিসে যাই নিজেকে একদম ঢেকে, যাতে করে শারহানের পরিচিত কারণ নজরে না পড়ি। আমি জানি উনি আমায় খুঁজবেন। অফিসের সবাইকে বললাম কেউ আমার খোঁজে আসলে আমার কথা না বলতে। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। গিয়ে দরজাটা খুললাম। মিরাজ সাহেব এসেছেন। মিরাজ মির্জা, মিরাজ পাবলিকেশনের মালিক, সেদিন যার হাতে পুরস্কার নিয়েছিলাম আমি। প্রথম দিন অফিস থেকে ফেরার পথে দেওয়ালে একটা কাগজ দেখি। ওখানে আমার ডায়েরিটার ছবি ছিল, আর নিচে লেখা ছিল একটা ঠিকানা। এটাও লেখা ছিল যে এই ডায়েরিটা যার, তাকে উক্ত ঠিকানায় এসে নিয়ে যাওয়ার অনুরোধ রইল। খেয়াল করে দেখলাম চারপাশে অনেকগুলো এমন কাগজ লাগানো। ভেবে পেলাম না একটা ডায়েরি তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এত তোড়জোড় কেন। তবে আমারই বা কি? সেই ডায়েরিটা আমার ভালো থাকার আরেকটা কারণ। আমার সুখ দুঃখ সব তাতেই লিখেছিলাম। তাই আমার ডায়েরিটা ফেরত চাই। সেই ভাবনা নিয়ে আমি ডায়েরিটা আনতে যাই। গেলাম সেখানে। সেটা মিরাজ মির্জারই বাড়ি ছিল। উনি আমার সাথে অনেক ভালো ব্যবহার করলেন। তবে আমি সোজা ভাষায় শুধু আমার ডায়েরিটা চাইলাম। উনি আমার হাতে ডায়েরির সাথে একটা বই ধরিয়ে দিলেন। অতঃপর বললেন আমার লেখা ওনার খুব ভালো লেগেছে। আমার লেখার ধরন নাকি আলাদাই মন কাড়া। তাই উনি আমার ডায়েরির লেখাগুলো, আমার জীবনের তিক্ত সত্যগুলো বই রূপে ছাপিয়ে দিয়েছেন। আমার পারমিশন থাকলে উনি তা প্রকাশ করতে চান। আমার বইয়ের ওপর আমার অনুভূতির নাম অনুযায়ী লিখেছিলাম ভালোবাসার কাঙাল।
উনি বইটা সেই নামেই ছাপিয়ে দিলেন, সাথে আমার নাম দিলেন আরোহী নূর, ভালোবাসার কাঙ্গাল প্রথম খণ্ডরূপে। কারণ সেখানে কোনো সমাপ্তি টানা হয়নি, সেই জন্য আমি মানা করলাম না ওনাকে। বই প্রকাশ করলে তো আমার কোনো সমস্যা নেই, তবে আমার বিষয়ে কেউ জানতে চাইলে তাকে আমার পরিচয় না জানাতে বলে আসলাম আমি। উনি আমার কাছ থেকে আমার বাড়ির অ্যাড্রেস রেখে দিলেন। এরপর থেকে উনি অনেকবার আমার বাড়ি আসলেন, এটা ওটা প্রয়োজন দেখালেন বই বিষয়েও। আজকেও হুট করেই উনিই এলেন। আমি ওনাকে ভেতরে আসতে না বলে জিজ্ঞাসা করলাম, আপনি হঠাৎ এখানে? কোনো দরকার? দরকার ছাড়া কি আসতে পারবো না? ভেতরে আসতে বলবেন না আমায়? জি, আসুন। উনি ভেতরে চলে আসলেন। দরজা লাগাতে গিয়ে আমার মাথা ঘুরলো। উনি এগিয়ে এলেন আমায় ধরতে, তবে আমি দরজা ধরে নিজেকে সামলে নিলাম। ওনাকে আমায় ধরতে দিলাম না, কারণ আমি শুধু সারহান সাহেব, আমাকে ছোঁয়ার অধিকার আর কারণ নেই। উনি সহানুভূতি দেখিয়ে আমাকে ধরতে নিলে আমি পাশ কাটিয়ে ভেতরে ঢুকে গেলাম। হঠাৎ হঠাৎ মাথাটা এমনিতেই ঘুরে ওঠে আমার। প্রেগনেন্সিতে নাকি এমনটা স্বাভাবিক? তাছাড়া আমি অতিরিক্ত চিন্তা করছি আজকাল, তাই। উনি এবার বললেন, তুমি ঠিক আছো আরোহী? হ্যাঁ, আমি ঠিক আছি। একটা কথা বলি তোমাকে। বলেন। ভুল বুঝবে না তো আমায়? বোঝার মতো কিছু হলে নিশ্চয়ই বোঝার চেষ্টা করব। আসলে আমি বলছিলাম কি, এখানে তুমি একা, তোমার দেখাশোনা করার মতো একজন মানুষের দরকার। তুমি নাইলে আমার বাড়িতে চলে আসো, তুমি চাইলে ওখানেও ঘর ভাড়া দিয়ে থাকবে, ওখানে কাজের লোকও আছে, তোমার কোনো অসুবিধা হবে না। তা না হলে আমি এখানে একজনের কাজের লোক রেখে দেই, মাস শেষে তুমি ওকে বেতন দেবে। আমি জানি বর্তমানে তুমি তা পারবে না, তার বদলে আমি দিয়ে দিব, তুমি না হয় পরে আমায় দিয়ে দিবে। তাছাড়া তোমার বই থেকেও যথেষ্ট উপার্জন হবে, তুমি নিজে থেকেও সব ম্যানেজ করতে পারবে। ওনার কথাগুলোর উত্তর হিসাবে আমি একটা কথাই বললাম, আমার কাউকে প্রয়োজন নেই, আমি একাই ভালো। আপনি বসেন, আমি চা করে দেই। তাছাড়া আমায় কাজেও বেরোতে হবে। হারে না, তুমি কাজে যাও, আমি না হয় অন্যদিন আসবো। নিরাশতা নিয়ে মিরাজ উঠে চলে গেল সেখান থেকে। গাড়ি চালাচ্ছে ড্রাইভার, পেছনে বসে আছে মিরাজ আর তার অ্যাসিস্ট্যান্ট রাকিব। রাকিব মিরাজের অ্যাসিস্ট্যান্ট কম, ফ্রেন্ড বেশি। মিরাজ সবকিছুই তার সাথে শেয়ার করে। রাকিব, আরোহীর পাশের ফ্ল্যাটটাতে আমার থাকার ব্যবস্থা করো। কিন্তু স্যার, ওখানে কেন? আমি বলেছি তাই। অল্পক্ষণ নীরবতার পর রাকিব বলল,